ওনাকে তো বেহেশত নসিব করে মাওলা, ওনাকে তো তোমার সকল জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও মাওলা। আমাদের কিছু চাওয়ার নাই আল্লাহ, ওনার কেউ নাই, ওনার স্ত্রী নাই, সন্তান নাই, ওনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কেউ নাই। ওনাকে তুমি ক্ষমা করে দিও মাওলা। এই রফিকুদ্দিন ফরাজিকে নিয়ে আজকে আপনাদের সামনে আমি দুই একটা কথা বলবো। 80 দশকে রফিকুদ্দিন ফরাজি এবং অলি ভাই, মরম অলি ভাই, ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। পড়াশোনা করা অবস্থায় ওনার পরিবারের হাল ধরার জন্য চেষ্টা করে আসছিলেন। ঢাকা শহরে অনেক খোঁজাখুঁজি পর কিছুই করতে পারছিলেন না। পরবর্তীতে একটা সময়ে ওনারা জাপান যাওয়ার বন্দোবস্ত করেছিলেন, জাপান গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে 4-5 বছর ওনারা চাকরি বাকরি করেছেন। পরবর্তীতে একটা সময় ওনারা সিদ্ধান্ত নেন যে বাংলাদেশ থেকে ওনারা কিছু লোকজনের কর্মসংস্থান জাপানে করবেন। যেমন ভাবা তেমনই কাজ। অলি ভাই চলে আসছেন বাংলাদেশে, রফিক মিয়া থেকে গেলেন জাপানে। অলি ভাই বাংলাদেশ থেকে বিশেষ করে আমাদের এই সুবর্ণচরের, আমাদের চরজুলি আশপাশে আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেককে ওনারা সেই দিন জাপান পাঠিয়েছিলেন। সেই সময়ে অলি ভাই এখান থেকে লোক পাঠাতেন, আর রফিক সাহেব সেখানে তাদেরকে চাকরি বাকরি থেকে শুরু করে ওখানকার থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা ওনারাই করতেন। ওনাদের অবদান আজকে অনুসূচিত বলার মতো নয়। রফিক ভাই এবং অলি ভাই এবং রফিক সাহেব ছিলেন, রফিক মোহাম্মদ ছিলেন ওনারা একটা প্রস্ফুটিত গোলাপের একই বৃত্তে দুটা ফুল। একটা ফুল ধরে গেছে কয়েক বছর, অলি ভাই চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। আজকে আরেকটি ফুল রফিক ভাই আমাদের থেকে চলে যাচ্ছেন। এটা একটি ফুলের কবরচিত হয়েছিল কয়েক বছর আগে, আজকে আরেকটি ফুল আজকে কবরচিত হবে কিছুক্ষণ পরে। এই দুইটি ফুলের কবরচনার মধ্য দিয়ে আমাদের এই সুবর্ণচর তথা চরজুবলির দুটি অমূল্য রত্নকে আমরা হারিয়ে ফেলছি। ওনাদের অবদান সারা জীবন আমাদেরকে স্বীকার করতে হবে। আর একটি জিনিস না বললে নয়, উনি জাপান থাকা অবস্থায় সেখানে চাকরি বাকরি করেছিলেন, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেছিলেন। একটা সময় সেখানে জাপানে এক নারীকে ভালোবেসে উনি বিয়ে করেছিলেন, আপনারা জানেন। ওনাদের সোনার সংসার চলছিল, কোন এক কারণে তাদের সংসার দীর্ঘস্থায়ী হয় নাই। সে নারীও বাংলাদেশে কয়েকবার এসেছিল, বাংলাদেশ ঘুরে গিয়েছিল, দেখে গিয়েছিল দেশের সমাজ প্রকৃতি, কিন্তু তাকে নেবার পরিয়াস ওনাদের সংসার জীবন সুখের হয় নাই। কিন্তু জাপানের পারিবারিক কালোয়ানের কারণে সেখানে জাপানের পারিবারিক কালোয়ান হলো সবসময় সেখানে জাপানিজদের পক্ষে। এর ধারাবাহিকতা কোন একটি কারণে, পারিবারিক কালোয়ানের কারণে, জাপানিজদের আইনের মর্মাত্মক আইনের কারণে তারা আর এক হতে পারে নাই। সেই নারী চলে গিয়েছে বা ওনার সাথে রফিক মিয়ার সম্পর্ক যোগাযোগ ছিল না, কিন্তু রফিক মিয়া গাজী মুখলিসে হীরামণি নামে একটি প্রাথমিক বিদ্যালয় উনি প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন কিনা আমি জানি না, এটা অনেকে জানে অনেকে জানে না। উনি ওনার স্ত্রীর নামে, প্রাক্তন স্ত্রীর নামে গাজী মুখলিস একটা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। উনি নিজে জমি দান করেছেন, প্রতিষ্ঠাকালীন সময় সকল খরচ বরাত উনি দিয়েছিলেন। কিন্তু আজকে উনি ছিল প্রচার বিমুখ, কখনো প্রচার উনি পছন্দ করতেন না। এর অর্থ হচ্ছে যে উনি এলাকার শিক্ষা দীক্ষা সামাজিক সব দিক দিয়ে রফিক মিয়া যে একটা ওনার যে একটা আকাঙ্ক্ষা ছিল, আগ্রহ ছিল এলাকার জন্য কিছু করার, এটা দিয়ে আজকে সেটা প্রমাণিত হয়। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ মানুষকে তো তুমি কত বিপদ আপদ কত রসক দিয়ে জীবিত করে রাখো, তুমি রফিক মিয়াকে কেন নিয়ে গেলা? রফিক মিয়াকে তুমি আমাদের মাঝে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে আল্লাহ। আমাদের কোনো আপিল নেই তোমার কাছে, তোমার মনে যা চায় তুমি তা করো আল্লাহ। শুধু একটি মাত্র তোমার কাছে ফরিয়াদ, রফিক মিয়াকে তোমার কাছে একটু পরে আমরা পাঠিয়ে দিব। ওনাকে তো বেহেশত নসিব করে মাওলা, ওনাকে তুমি তোমার সকল জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে মাওলা। আমাদের কিছু চাওয়ার নাই আল্লাহ, ওনার কেউ নাই, ওনার স্ত্রী নাই, সন্তান নাই, ওনার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কেউ নাই। ওনাকে তুমি ক্ষমা করে দিও মাওলা। আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিয়েন। যারা আজকে সমবেত রয়েছেন সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা মামা রফিক মিয়াকে ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে দিয়েন, আমাদের ক্ষমা করে দিয়েন। এই বলে আমি আমার ওনার আত্মা মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।